আজকে আমি তোমাদের ইথুজার সেকেন্ড পার্টটা পড়াই। আমি গতদিন ইথুজার ফার্স্ট পার্ট পড়িয়েছিলাম, বা ফার্স্ট পার্টে ইথুজার বিশেষ বৈশিষ্ট্যটা আমি তোমাদের বলেছিলাম। তোমরা দেখে নিও, প্রয়োজনে বারবার করে একটু শুনো। আজকে আমি ইথুজার সেকেন্ড পার্ট বলবো, মানে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় আর এর সাথে আর কোন কোন মেডিসিনটা এনে আমরা কম্পারেটিভ করতে পারি। আমরা ইথুজার ডায়রিয়া এবং আমশা নিয়ে আলোচনা করেছিলাম। ইথুজার ডায়রিয়া যখন হবে, আমি বললাম ডিম পচার ন্যায় দুর্গন্ধ, পাতলা মলত্যাগ, অনেক সময় সবুজ রঙের মলত্যাগ, বা মলত্যাগ করার পরেও একটা তন্দ্রাচ্ছন্ন ভাব তার মধ্যে লক্ষ্য করতে পারি। যেমন বমির পরে একটা তন্দ্রাচ্ছন্ন বা ঘুমিয়ে পড়া, নেতিয়ে পড়া একটা ভাব দেখি আমরা, মলত্যাগের পরেও কিন্তু একটা তন্দ্রাচ্ছন্ন ভাব তার মধ্যে আমরা লক্ষ্য করি। আর পেটে তো দুধ হজম হয় না, খাওয়ার পর বমি করে, বমি করার পর ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে কান্না করে, কান্না করলে আবার খেতে চায়, আবার তাকে খাওয়ানো হয়, খাওয়ার কিছু পরে আবার বমি করে, বমি করার পরে আবার নেতিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক এইভাবে চলতে থাকে কয়েকদিন। আমরা বলছি এর দাঁত ওঠার সময় বা কথা বলার সময়, হাঁটার সময় এদের মধ্যে এক ধরনের আক্ষেপ হয়, আক্ষেপ, যাকে আমরা কনভালশন খিঁচুনি বা তর্কা বলি। এবং তর্কার সময় হাতটা মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোখটা স্থির হয়ে যায়, চোখটা নিচের দিকে খানিকটা এরকম করে নিচের দিকে নেমে আসে। যদিও শিবনেত্রর মতো কিন্তু নয়, ওপিয়ামের মতো নয়, চোখটা নিচের দিকে নেমে আসে আর স্থির দৃষ্টি হয়ে যায়। মুখমণ্ডলটার মধ্যে ভালো করে লক্ষ্য করলে নৃত্যের ছাপগুলি যেন ভেসে ওঠে, আর হাতগুলি মুষ্টিবদ্ধ হয়ে যায়। এই অবস্থাটা মুখে গ্যাজলা কাটে আর মাড়িতে মাড়িতে চেপে ধরে, মাড়িতে মাড়িতে চেপে ধরে। যদি তার দাঁত ওঠে তাহলে দাঁতে দাঁতে চেপে ধরে, আর যদি দাঁত না ওঠে তাহলে মাড়িতে মাড়িতে চেপে ধরে। মুখ দিয়ে গ্যাজলা বেরোতে পারে, আর হস্তদ্বয় মুষ্টিবদ্ধ হয়ে যায়। এই ধরনের অবস্থা নারী ক্ষীণ হয়ে যায়। আর কি হয়, পালস রেটটা দ্রুত হয়, নারী ক্ষীণ হয়। ক্ষীণ মানে খুব ওই চলছে কি চলছে না, সুতোর মতো হয়, আর দ্রুত চলে। আর একটা আক্ষেপ থাকে, হাত পা মুষ্টিবদ্ধ হয়ে যায়, মুখে গ্যাজলা কাটে। এই ধরনের অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করি। মাড়িতে মাড়িতে চেপে ধরা অবস্থাও কিন্তু আমরা দেখি, আর নিম্ন দিকে তাকিয়ে থাকে। এই অবস্থাটা কিন্তু একমাত্র কনভালশন, খিঁচুনি বা আক্ষেপ বা তর্কার ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। যদি রুগীর তর্কা না হয় তাহলে কিন্তু আমরা পাই না। আমার একটা রুগীর কথা মনে পড়ে, এই জাতীয় অবস্থায় আমার কাছে এনেছিল। আমি তাকে ওষুধ দেওয়ার পরে সেই রুগীটা আমার কাছে দাঁড়ায়নি, অর্থাৎ রুগীটা ওষুধ নিয়েই গেল কিন্তু আমার কাছে আর দাঁড়ালো না। তারপরে এই রুগীটাকে নিয়ে পেয়ারলেস চলে যায়, পেয়ারলেস গিয়ে ওখানে ভর্তি করে, কতদিন ট্রিটমেন্ট হয়, তখন তার বয়স ছিল প্রায় 9 মাস 10 মাস বয়স। পরবর্তীতে দেখা যায় বাচ্চাটা ফিরে আসলো, কিন্তু জীবনে আর কথাও বলতে পারলো না, আর হাঁটা চলাও শিখতে পারলো না। মাটি গর্ত করে তার মধ্যে রেখে দেওয়া হতো, এবং 18 বছর বয়সে সে মারা গেল। তার জ্ঞান বুদ্ধির পরিস্ফুরিত হলো না, ন্যাংরা হয়ে গেল। অর্থাৎ ওই আক্ষেপ খিঁচুনিটা চাপা পড়িয়ে দিয়ে, চাপা দেওয়ার পরিণাম ফল এমন হয়ে গেল। কে কাকে বুঝাবে, বলার কিছু নেই। যাই হোক, আমাদের 2 পয়সার হোমিওপ্যাথি অনেকের তো পছন্দ হয় না, অন্তত যাদের টাকা আছে তারা তো পছন্দ করেই না। আর কি হয়, যাদের টাকা আছে তাদের কিন্তু টাকার গরমেই, অর্থাৎ ওষুধের গরমেই কিন্তু রুগীর মৃত্যু হয়ে যায়। যাক, আর এছাড়া আমাদের হোমিওপ্যাথি আমরা যারা করি আমরাও বা কতখানি জানি সেটাও তো বলতে হবে। আমরা কোনো মতে করে কমে খাই, যেখানে সেখানে গজিয়ে গেছে তাকেই গভর্নমেন্ট কলেজ থেকে পড়ে আসুক, আর নাই করুক, যেখানে সেখানে গজিয়ে গেছে। অর্গানন কি পড়তে হবে তাও জানে না, মেট্রেমেডিকা কিভাবে পড়তে হবে তাও জানে না, ওই চলছে। যাক, এইবার আমি যেটা ভালো করে বুঝাই,
খাবার হজম হয় না, অর্থাৎ শিশু দুধ হজম করতে পারে না, মস্তিষ্ক থেকে বার্তা আসে না, এই ধরনের শিশুদের অতিরিক্ত খাওয়ানোর ফলে একটা সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এটা আমি আগে বলেছি। আর উদারময় বা আমাশা, আমি বললাম যে পাতলা মল প্রথম প্রথম ভালো হলেও পরবর্তীতে দুর্গন্ধ হয়, সবুজ রঙের মল হয়, মলত্যাগের পরে নিদ্রাচ্ছন্ন বা তন্দ্রাচ্ছন্ন একটা ভাব তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, এবং বমি থাকে। এই কথাটা বলি যেন হড়াহড় করে বমি করে দেয়, মানে একদম ধরো ভেতর থেকে সব বের করে দিল, এইরকম ভাবে ইথুজার রোগীগুলি চলতে থাকে। ইথুজাও কিন্তু খুব গভীর ক্রিয় বা দীর্ঘক্রিয় ওষুধ নয়, এই মতো অবস্থায় কিন্তু আমাদের প্রয়োজনীয়। এই ধরনের ওষুধগুলি অনেক বাবুরা বা অনেক ব্যক্তিরা ঘরে রেখে যায়, প্রয়োজনে কিন্তু খাওয়ায়। প্রয়োজন বলতে তারা ওই দুধ সহ্য না হলে খাওয়ায়, দুধ সহ্য না হলে যে ন্যাট্রাম কার্বও আছে, ক্যালকেরিয়া কার্বও আছে, সালফারও আছে, যাই কত বিচার করে না, দুধ সহ্য হচ্ছে না, বমি করছে না, ইথুজা খাইয়ে দাও। এইবার আমি তোমাদের যেটা বলবো, এই হচ্ছে কিন্তু আমাদের রোগের বিশেষত্ব বা সিমটমসের বিশেষত্ব, এগুলি তোমরা মনে রাখবা। এইবার আমি বলছি ইপিকাকের সাথে আমাদের এর একটা ভুল হয়। ইপিকাক কিন্তু এর হড় করে বমি খুব একটা কম দেখা যায়, বমি করে, কিন্তু বমি ছাড়াও তার মধ্যে সমভাবে একটা বমি বমি ভাব থাকে। মুখের দিকে তাকালেই মনে হয় যেন সে একটা বমি করার জন্য একটা চেষ্টা করছে, কিন্তু বমি কম হয়, জিহ্বা পরিষ্কার থাকে। আর আমাশা মল থাকলে সবুজ রঙের বা ঝোলা গুড়ের মতন ওই রকম মলত্যাগ করে, বা কুচানো ঘাস যেমন হয় ঠিক ওই রকম ধরনের একটা মলত্যাগ করে, বমি ছাড়াও সমভাবে একটা বমি বমি ভাব থাকে। আর ওই রকম তন্দ্রাচ্ছন্ন নেতিয়ে পড়া, আবার ঘুম থেকে উঠেই আবার খেতে দাও, আবার খেলো আবার বমি করলো, এটা কিন্তু বিকাকে থাকে না। আমরা অ্যান্টিম ক্রুডে এইরকম পাই, খাবার হজম হয় না, পাকস্থলীর গোলযোগ, কারণ অ্যান্টিম ক্রুড ওষুধটা কিন্তু পাকস্থলী গোলযোগ নিয়েই কিন্তু ডেভেলপমেন্ট হয়, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। তো অ্যান্টিমোনিয়াম ক্রুডামে অ্যান্টিম ক্রুডের শিশু কিন্তু খিটখিটে বিরক্তিতে ভরপুর থাকে, সে নারী দেখতে দেয় না। অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম টার্চ, ছিনা, ক্যামোমিলা, এরা কিন্তু নারী দেখতে দেয় না, ক্রুদ্ধ খিটখিটে বিরক্তি ভাব থাকে। আর জিহ্বার উপরে অ্যান্টিম ক্রুডের একটা সাদা ময়লা থাকে, মনে হয় যেন একদম স্বরের আস্তরণ পড়ে আছে। অ্যান্টিম ক্রুড যেমন গরম সহ্য করতে পারে না, তেমন ঠান্ডা সহ্য করতে পারে না। কিন্তু অ্যান্টিম ক্রুডের রোগী খাওয়া মাত্রেই বমি করবে, আর বমি করার পরে নেতিয়ে পড়বে, এটা কিন্তু অ্যান্টিম ক্রুডে নেই। এছাড়া আমরা ক্যালকেরিয়া কার্ড পাই। ক্যালকেরিয়া কার্ড শিশুরা দুধ হজম করতে পারে না, তার মধ্যে সাদা সাদা পায়খানা করে, টক টক পায়খানা করে, দাঁত ওঠার বয়সে যে কোনো রকমের পেটের গোলযোগ হয়, বা দুগ্ধ জাতীয় খাবার সহ্য করতে পারে না। তার মধ্যে আর একটা বড় ব্যাপার থাকে, ডিলেট গ্রোথ। ক্যালকেরিয়া কার্ডের বড় কথা হচ্ছে ডিলেট গ্রোথ, যে বয়সে যেগুলি শেখার দরকার সেই বয়সে সেগুলি শেখে না। 6 মাসে 7 মাসে দাঁত ওঠার বেলায় 12 মাস বয়স হয়ে গেল এখনো দাঁত বেরোচ্ছে না। 1 বছরে 2-1 পা হাঁটা শিখবে, আর 1.5 বছর বয়স হয়ে গেছে এখনো ভালো হাঁটা শিখিনি। মাথায় ঘাম, থলথলে নাদুস নদুস চেহারা, আর সে শুয়ে থাকলে তার মাথা ঘেমে যায়, দুধ হজম করতে পারে না। এইরকম ভাবে স্লো অ্যান্ড স্লাগিস্ট, বসিয়ে দিলে জলঘটের মতন বসিয়ে আছে, গা হাত পায়ে হাত দিলে ঠান্ডা। এরকম আমরা ক্যালকেরিয়া কার্বের ধাতুগত অবস্থা আমরা পাই। আর এছাড়া আমরা আর একটা পাই, যেমন খাওয়ার পরে বমি করে, বমি করার পরেও খায়। আমরা অনেক সময় সরিনামের কথা চিন্তা করতে পারি, অনেক সময় সালফারের কথা চিন্তা করতে পারি, যদিও ঠিক এই অ্যাকিউটনেসে সরিনাম আর সালফার কিন্তু এই জায়গায় ব্যবহার হয় না। আমি কিন্তু এখানে বলছি যে ইথুজার পরবর্তীতে, ইথুজা হয়তো অনেকটা উপকার করার পরে তারপরে হয়তো আমাদের সরিনাম বা সালফার হিসাবে ব্যবহার বা ক্যালকেরিয়া লাগতে পারে। আমাদের ন্যাট্রাম কার্বের রুগী কিন্তু দুধ সহ্য করতে পারে না, দুধ সে কোনো মতে চায় না,
এবং মলে একটা টক টক গন্ধ হয়, রিউমে টক টক গন্ধ হয়। কিন্তু দেখো ইথুজার মতো সে খেলো, কিছু পরে বমি করে দিল, তারপরে ঘুমিয়ে পড়লো, তারপরে ঘুম থেকে উঠে আবার কান্না শুরু করলো, আবার খাবে বলে খাওয়ানো হলো। এই যে ধারাবাহিকতা একটার পরে একটা, এটা কিন্তু আমাদের অন্য মেডিসিনের মধ্যে তোমরা পাবা না। এটা ভালো করে দেখলে তোমরা বুঝে নিতে পারবা যে হ্যাঁ, এইটা ইথুজা, এইটা ন্যাট্রাম কার্ড, এইটা ইপিকার। ফসফরাসের রোগীর কিন্তু ধাতুগত ভাবে একটা বমি থাকে। পাকস্থলীতে শিশুদের মধ্যে আমি লক্ষ্য করেছি, আমার এক রিলেটিভের এরকম ছিল, একটা বাচ্চার, সে খেলে কিছু পরে ওই রকম বমি করে দিত, হল করে বমি করে দিত। আর সে কিন্তু নেতিয়ে বলতো না, প্রায় বহুদিন ধরে এটা চলে। আমি তাকে কয়েকটা ডোজ ফসফরাস দেওয়ার পরে, মনে হয় ফসফরাস 33টে ডোজ দেওয়ার পরে তার ওই বমি বন্ধ হয়ে গেছিল। ফসফরাস খাওয়ার পরে বমি করে, খাওয়ার কিছুক্ষণ পরে, অর্থাৎ খাদ্য পেটে গিয়ে গরম হয়ে যাওয়ার পর বমি করে। আর ফসফরাস ঠান্ডা পানীয় পছন্দ করে, পেটে যাওয়া মাত্রই বমি করে। অনেক সময় আর্সেনিক, আর্সেনিকের মধ্যে দুর্বলতা যথেষ্ট থাকে, অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় থাকে। কিন্তু শিশুদের মধ্যে অস্থিরতা বোঝা যায়, কিন্তু মৃত্যু ভয়টা বোঝা যায় না। যদিও তার মুখমণ্ডলে ইথুজায় যেমন মৃত্যুর একটা ছাপ উপলব্ধি করা যায়, সেটা কিন্তু আর্সেনিকে ওই রকম পাওয়া যায় না। আর্সেনিকের বমি বা মলত্যাগ অল্প অল্প থাকে। তাহলে এই হিসাবে আমরা ইপিকাট, অ্যান্টিন টার্ট, অ্যান্টিন ক্রুড, অ্যান্টিন টার্টে কিন্তু এর একটা লক্ষণ দুটো লক্ষণের সাথে মিল থাকে। অ্যান্টিন টার্টের জিহ্বা এরকম সাদা ময়লা, খাবার হজম হয় না। আর অ্যান্টিন টার্টের তন্দ্রালুতা থাকে। কিন্তু অ্যান্টিন টার্ট কিন্তু এই পাকস্থলী যন্ত্র আক্রান্ত হয়ে রোগ লক্ষণ প্রকাশ করে, এটা খুব কম দেখা যায়। কি দেখা যায়? অ্যান্টিন টার্টের রোগীর বক্ষস্থল অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, এটা আগে আক্রান্ত হয়, আর তার সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেমগুলি আক্রান্ত হয়। তার সাথে সাথে তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে, বুকের মধ্যে ঘর ঘর শব্দ হয় নিঃশ্বাস নিলে, এই মনে হয় মরে গেল, এই মনে হয় মরে গেল। তার কাশে, কিন্তু সে শ্বাসটা তুলে নিতে পারে না। এই অবস্থাটা কিন্তু অ্যান্টিন টার্টে দেখি। তাহলে ক্যালকেরিয়া কার্ড, অ্যান্টিন ক্রুড, অ্যান্টিন টার্ট, ন্যাট্রাম কার্ড, ফসফরাস, ইপিকাক, সোডিয়াম, সালফার, যে মেডিসিনটা বলো না কেন, প্রত্যেকটা মেডিসিনই কিন্তু আলাদা। আমাদের বুঝে নিতে হবে ইন্ডিভিজুয়াল করার সাথে কোন লক্ষণটা দিয়ে কোন লক্ষণটার সাথে আমরা পার্থক্য চয়েস করব। কোন কমন সিমটমস দিয়ে পার্থক্য নির্বাচন করলে কিন্তু আমাদের ওষুধ আলাদা করে পার্থক্য নির্বাচন করা যায় না। তাহলে ওষুধ একটা যখন পড়তে হবে, তখন বিশেষ লক্ষণ, অন্তত কয়েকটা লাইন, কয়েকটা লক্ষণ, তার মডালিটিস, তার পিকুলিয়ারিটি, তার মেন্টাল, এগুলি অন্তত আমাদের মনে রাখতে হবে। তাই ইথুজার আমি বলছি দাঁত ওঠার সময় গরমকালে ভোরবেলায়, ভোরে এবং সন্ধ্যায় বৃদ্ধি হয়, তবে এটা খুব একটা বড় ব্যাপার নয়। এখানে গরমকালটা ধরা যেতে পারে, ভোরবেলায় সন্ধ্যাবেলায় এরকম বৃদ্ধির সময়, এখন সে তো সময়ই দেয় না, 2-3 দিনের মধ্যেই তো ইথুজা খবর হয়ে যায়। ইথুজায় বারবার করে বলা হচ্ছে ইথুজার ডায়রিয়া যেন শিশুর সাক্ষাৎ জম, এই কথাটা মনে রাখতে হবে। তাই খেয়াল করতে হবে বাচ্চাটাকে আপনারা কিভাবে খাওয়ান, খেয়াল রাখতে হবে। দেখো আজকালকে অনেকেই বাচ্চার পুষ্টি হবে বলে 6 মাসের থেকে ডিম খাওয়ায়। আমি তাদের কাছে প্রশ্ন করি যে আচ্ছা, ডিম হজম করার মতন ক্ষমতা কি একটা শিশুর লিভার পাকস্থলীতে জন্মেছে? না, পুষ্টি পাবে কোথায়? ডিম খাওয়ানো হচ্ছে, খাওয়াও, যত ডিম খাওয়াবা তত ডাক্তারের লাভ। একটা শিশুকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা যে 5 বছরের নিচে আর 70 বছরের উপরে কখনো ঘি দেবেন না। কারণ এই যে ঘি হজম করতে গেলে লিভারের যে ক্ষমতার প্রয়োজন, পাকস্থলীর যে ক্ষমতার প্রয়োজন, সেটা কিন্তু ওই শিশুর 5 বছরের আগে হয় না। আর 70 বছরের পরে সেই
ক্ষমতা থেমে যায়, কিন্তু দেখা গেল 5 বছর আগে তাকে ঠিক হচ্ছে। আমরা কিন্তু শিশুদের ভবিষ্যৎ, শিশুদের স্বাস্থ্য, শিশুদের অবস্থাটা কিন্তু আমরাই ধ্বংস করে দিই। আমি একটা ডিম খাচ্ছি, শিশুকে একটা ডিম দিচ্ছি, তাও কি 8 মাস 1 বছর বয়সে তাকে ডিম খাওয়ানো শুরু করে দিলাম। আরে ডিম হজম করার মতন বয়সও আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় এই ধরনের প্রোটিন জাতীয় হাই প্রোটিন, যদিও হাই প্রোটিন ধরাটা তো লেখা নেই আয়ুর্বেদে, সেখানে লেখা আছে মাছ, মাংস, ডিম, ঘি, দুধ আর ঘি, এই খাবারগুলি 5 বছরের পরে দেওয়াই উপযুক্ত। কিন্তু শিশুর পুষ্টির জন্য আমরা এমন করি যে তাকে চিরজীবনী একটা রুগী বানিয়ে ফেলে দিই। আর সেই রুগীর একটু বড় হলে ইনলার্জমেন্ট লিভার হবে, লিভারে চর্বি জন্মাবে, তারপরে অগ্নাশয়টা ইনঅ্যাক্টিভ হবে, 30 বছর বয়স হলে সুগার হবে, আর যাদের লিভার খারাপ তার হৃদযন্ত্রটার দুর্যোগ তৈরি হবে। এর নানান ধরনের অবস্থা কিন্তু আমরা এই খাওয়ার মধ্যে দিয়ে তৈরি করে ফেলি। অন্তত আমি প্রত্যেক মায়েদের বলি যে তোমাদের শিশুদের খাওয়াবা, আগের খাবার হজম হয়েছে কি, এক্সট্রা 8 ঘন্টা সময় যদি বেশি চলে যায় শিশুর বিপদ হবে না, কিন্তু 8 ঘন্টা আগে খাওয়ালে কিন্তু শিশুর হজম যন্ত্র দুর্বল হয়ে যাবে। দেখো খাওয়ার সুখ ক্ষুধা, শিশুকে খাওয়ানো হয়, শিশু মুখ ঘুরিয়ে নেয়, অর্থাৎ সে চাইছে এখন খাবো না। মা কি করে, মা এরকম করে চেপে ধরে, ঠাকুমা ঠ্যাং দোকান ধরে, এইবার জেনুক দিয়ে জোর করে ঢুকিয়ে দেয়, যেন বস্তার মধ্যে দ্রব্য সামগ্রী ভরে দিচ্ছি। না, এভাবে খাওয়ানো কিন্তু ঠিক নয়। এইভাবে খাওয়ালে শিশু কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়বে। যদি দেখা যায় সে খেতে চাইছে না, তার অসুবিধাটা কোথায়, তাহলে বিশেষ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারবাবু ওরা যেভাবে পরামর্শ দেয় এটা শুনতে হবে। তবে এক জাতীয় ডাক্তার বর্তমান জন্মেছে, ডিম খাওয়ানো ডাক্তার। এই ডিম খাওয়ানো ডাক্তার বাদ দিয়ে তোমরা নির্বাচন করবা। এই ডিম খাওয়ানো ডাক্তারদের কাছে গেলে কিন্তু ওই জিওল মাছ যেমন কিনে এনে বালতির মধ্যে জিয়ে রাখা হয়, ওই রুগীটাও কিন্তু ডাক্তারের কাছে জিয়ে রাখা হবে। মাঝে মাঝে বিপদ হবে আর ডাক্তার কাছে যেতে হবে, মাঝে মাঝে বিপদ হবে ডাক্তার কাছে যেতে হবে। রুগী হিসাবে কিন্তু পার্মানেন্টলি আরোগ্য হবে না। এই ডিম খাওয়ানোর উপদেশ যারা দেয় আমি এদের পছন্দ করি না। তা এক জায়গায় বলা আছে, আমাদের ডাক্তার নীলমণি ঘটক এক জায়গায় বলছে যে মুরগির ডিম খাবা, মুরগির স্বভাব নিবা না। তো বয়সের সময় প্রাপ্ত বয়সেও যদি ওই রকম অপর্যাপ্ত ডিম খাওয়ানো যায় তাহলে মুরগির স্বভাব এগিয়ে যাবে। হ্যাঁ, কোন বিধবা 35 বছরের বিধবাকে যদি রোজ দুটো করে মুরগির ডিম খাওয়ানো যায় তার ক্যারেক্টারটাই কিন্তু গোলযোগ এগিয়ে যাবে। আমাদের খাদ্যের যে বিচার তালিকা এগুলি আমাদের বুঝে শুনে চলতে হয়, যা আমাদের দেহ এবং মনের উপরে ক্রিয়াশীল, খেয়াল করতে হবে। যাক, তাহলে আমি এত পর্যন্ত যেটা বললাম সেকেন্ড পার্টে বেশ কিছু মেডিসিন সম্পর্কে আমি তোমাদের ইন্ডিভিজুয়াল করলাম, আর কোন কোন মেডিসিনের কেমন কেমন সিমটমস সেগুলি আমি বললাম, আর কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের এই ইথুজা ব্যবহার হয় সেগুলিও আমি বললাম, আর সাধারণত শিশুদের কিভাবে খাওয়াতে হয় সেটাও আমি তোমাদের বললাম। তাহলে থাক এই পর্যন্ত।